পাচার হওয়া টাকা দেশে ফেরাতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে জাপানের সহযোগিতা কামনা। 1.5 মাস পর হসপিটাল থেকে ফিরোজায় ফিরলেন বেগম জিয়া। গাড়িবহর ঘিরে নেতাকর্মীদের ভিড়। চিকিৎসার জন্য দ্রুতই নেওয়া হবে বিদেশে, জানালেন চিকিৎসক। ঝিনাইদহের সদ্য সাবেক ডিসির বিরুদ্ধে নানা অভিযোগ। জড়িত ছিলেন চক্ষু হাসপাতালের নিয়োগ প্রক্রিয়া থেকে সরঞ্জাম কেনার অনিয়মে। সব দেখেও কিছুই করার ছিল না, দাবি সাধারণ সম্পাদকের। ভোরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য প্রসঙ্গ। পাচার হওয়া টাকা দেশে ফেরাতে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সাক্ষাৎ করতে এলে এই আহ্বান জানান তিনি। এছাড়া জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে টোকিওর সহযোগিতা কামনা করেন তিনি। বৈঠকের পর বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান 30 অগাস্টের মধ্যেই জাতিসংঘের গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে সই করবে বাংলাদেশ। বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইয়োয়ামা কিমিনোরি। বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারত্বের কথা তুলে ধরে বাংলাদেশের পাশে থাকার কথা জানান জাপানি রাষ্ট্রদূত। গুরুত্ব দেন অর্থনৈতিক সহযোগিতা, শান্তি স্থিতিশীলতা ও মানুষের মধ্যে যোগাযোগ আরও বাড়ানোর বিষয়ে। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। উভয় কূটনীতিকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো, অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকের বিষয়ে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বৈঠকে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা চেয়েছেন ডক্টর ইউনূস। এটাকে ট্র্যাক করা বা এই টাকাকে ফিরিয়ে আনার জন্য তাদের হেল্প চেয়েছেন। আপনি জানেন প্রাক্তন গভর্নমেন্টের অনেকে ওইখানে বাড়ি ঘর করেছেন, তো টাকাটা কিভাবে গেল এটা একটা বড় কোশ্চেন। সেই বিষয়ে যায় যে মানিটা লন্ডার হয়েছে সেই মানিটা কিভাবে ফেরত নিয়ে আসা যায়, সেই জন্য ব্রিটিশ হাই কমিশনের কাছে উনি সাপোর্ট চেয়েছেন। ব্রিফিংয়ে কুমিল্লার নোয়াখালী, ফেনী সহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে সরকারের প্রস্তুতিও তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এটা তো মূলত বৃষ্টির কারণে হয়েছে। বৃষ্টিটা 26 তারিখ পর্যন্ত থাকবে এবং এই 26 তারিখে খুবই হেভি ডাউনফল হওয়ার তারা আশঙ্কা করছেন এই সময়টা। তো খুব দ্রুত বন্যা ভালো হবে এটা কোনো আমি কারোর কাছ থেকে শুনি নেই, বাট আমাদের খুব অ্যাডুকুয়েট প্রিপারেশন আছে। পর্যাপ্ত খাবার, পর্যাপ্ত মেডিসিন সব বা যেগুলো লাগে শুকনো খাবার সেগুলো সরবরাহ করা হয়েছে। 30 আগস্টের আগেই জাতিসংঘের গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশ সই করবে জানিয়ে প্রেস সচিব বলেন, প্রতিটি নিখোঁজের ঘটনারই তদন্ত করবে সরকার। পরিকল্পনায় আছে এ বিষয়ক কমিশন গঠনেরও। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 1.5 মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার সন্ধ্যা 7টায় রাজধানীর এভার কেয়ার হসপিটাল থেকে বের হলে নেতাকর্মীদের ঢল নামে। পরে তার ব্যক্তিগত চিকিৎসক জানান দ্রুতই বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 1.5 মাস পর হাসপাতাল থেকে ফিরছেন নিজ বাড়িতে। তাই নেতাকর্মীদের আনন্দ আর উচ্ছ্বাস বাঁধ ভাঙা। ফিরোজায় ফিরবেন বেগম জিয়া এমন খবরে বুধবার সকাল থেকেই রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ে ভিড়ও, চলতে থাকে স্লোগান। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের নেত্রী আজকে মুক্ত। দেশটাতে বেগম খালেদা জিয়া আজকে হাসপাতাল থেকে দেশে বাসায় ফিরেছেন। আমরা আশা করছি সারা বাংলাদেশের মানুষ আনন্দ উদ্বেলিত অবস্থায় আছেন। সবাই চায় যে তিনি দ্রুততার সাথে দ্রুত সুস্থ হয়ে রাজনীতির নেতৃত্বে আসবেন, গণতন্ত্রকে পুনরুদ্ধার করবেন, সুষ্ঠু শাসন ব্যবস্থা ফিরিয়ে আনবেন।
সন্ধ্যা 7টার দিকে গুলশানের উদ্দেশ্যে রওনা দেন বেগম খালেদা জিয়া। এ সময় তাকে এক নজর দেখতে হুমড়ি খেয়ে পড়েন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। 8:30টার দিকে বিএনপি চেয়ারপারসন পৌঁছান তার গুলশানের বাড়ি ফিরোজায়। সেখানেও প্রিয় নেত্রীকে বরণ করে নেন নেতাকর্মীরা। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, শারীরিক অবস্থা বিবেচনায় কিছুটা দেরি হলেও যত দ্রুত সম্ভব বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে। পার্মানেন্ট চিকিৎসা যেটা সেটি করা জরুরি এবং সেজন্যই উনি একটা পর্যায়ে বিদেশে যাওয়ার জন্য আমরা বলেছি এবং এখনও আজকেও মেডিকেল বোর্ড সকালবেলা আবার বসছে এবং তারা একই ধরনের রিকমেন্ডেশন দিয়েছে। যুক্তরাষ্ট্র বা জার্মানির কথা আমরা বলেছি, সেখানে যেতে হলে বেশ লম্বা সময় ফ্লাই করতে হবে, সেই জন্য একটি শারীরিক সুস্থতার প্রয়োজন আছে। সেই জন্যই ওনার শারীরিক সুস্থতাকে এমন পর্যায়ে আনার চেষ্টা করা হচ্ছে যাতে উনি একটা লম্বা সময় সেইটা যাতে উনি ফ্লাই করতে পারে। এর আগে গত 8 জুলাই ভোররাত 4টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি নেত্রীকে। আওয়ামী লীগ সরকারের সভাপতি শেখ হাসিনা গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হলে রাষ্ট্রপতির এক আদেশে বেগম জিয়াকে মুক্তি দেয়া হয়। এমনকি বেগম জিয়ার পাসপোর্টও তাকে ফিরিয়ে দেয়া হয়। 78 বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছেন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। প্রায় 10 বছর পর বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করল চীন। গতকাল বেলা 11টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়া ওয়েন। এ সময় তিনি জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করবে চীন। বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেন, চীন আধিপত্যে বিশ্বাস করে না, ভূরাজনৈতিক পরিস্থিতিতে তারা বাংলাদেশের পাশে থাকবে। চীনের পতাকাবাহী গাড়ি ঢুকছে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। এসেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। প্রায় 10 বছর পর আনুষ্ঠানিক বৈঠক করতে বিএনপি নেতাদের সঙ্গে বসেন চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে চীনকে এককেন্দ্রিক সম্পর্ক উন্নয়নে অনেকটা বাধ্য করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। দীর্ঘদিন পর এই বৈঠক বিএনপির সঙ্গে। দলটির নেতাদের মধ্যে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ বেশ কয়েকজন। পরে গণমাধ্যমে কথা বলেন চীনের রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবেন তারা, তবে অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়ে ইয়া ওয়েন প্রত্যাশা করেন অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন পর চীনের রাষ্ট্রদূতকে পেয়ে আনন্দিত তার দল। চীনের সাথে সম্পর্ক আরো গভীর হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ওয়ান চীন পলিসিতে সমর্থন করে বিএনপি। ছাত্র জনতার যে বিপ্লব, সেই বিপ্লবের পরে তাদের আমাদের কার্যালয়ে এই আশাটা, এটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি এবং আমরা যেটা মনে করি যে চীনের বাংলাদেশের জনগণের প্রতি তাদের যে কমিটমেন্ট, তাদের প্রতিশ্রুতি, তাদের ডেভেলপমেন্টের জন্য একই সঙ্গে তারা পরিষ্কার করে বলেছেন যে তারা আধিপত্যবাদে বিশ্বাস করেন না। আমরা ওয়ান চায়না পলিসিতে সবসময় বিশ্বাস করে এসেছি, সেটা আমরা ফার্দার থেকে আমরা আরো দৃঢ়তার সঙ্গে সেই ঘোষণা আমরা করতে চাই। বিএনপির সাথে চীনের কমিউনিস্ট পার্টির যে সম্পর্ক তা আরো ঘনিষ্ঠ হবে জানিয়ে বাংলাদেশের উন্নয়নের জন্য চীনের বিনিয়োগ আরো বাড়বে বলেও আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে ভিসি সহ পদত্যাগ করেছেন বিভিন্ন দপ্তরের দায়িত্বে থাকা 70 শিক্ষক। স্থবিরতা প্রশাসনিক একাডেমিক কার্যক্রমে দ্রুত অচলাবস্থা নিরসনের দাবি শিক্ষার্থীদের। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে অন্য ধর্মাবলম্বীদের উপর হামলা হলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। অন্যদিকে দেশের সব খাতে স্থিতিশীলতা ফেরাতে অন্তত 6 মাস দরকার বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বুধবার সকালে ছাত্র জনতা আন্দোলনে আহত ও গুলিবিদ্ধ শিক্ষার্থীদের চট্টগ্রাম মেডিকেলে দেখতে যান ধর্ম উপদেষ্টা ও সমন্বয়কদের প্রতিনিধি দল। এ সময় চিকিৎসা সেবা আরও এগিয়ে নিতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তারা।
পরে আহত শিক্ষার্থীদের সান্ত্বনা দেন এবং চিকিৎসার যাবতীয় খরচ সরকারিভাবে বহনের ঘোষণা দেন। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন। বিগত 16 বছর ধরে যে মানুষরা একটি মাত্র কথা বলার সাহস করেনি, বিগত 53 বছরে যারা এই লুপ হোলগুলো নিয়ে রাস্তায় নামার খুব একটা সাহস করেনি, সেই মানুষগুলো একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার সাথে সাথে চাচ্ছে 16 দিনের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাক। রাষ্ট্রকে মিনিমাম একটি স্থিতিশীল অবস্থা আসার জন্য অন্তত 3 থেকে 6 মাস আপনাদের অবশ্যই সময় দিতে হবে। আপনারা যদি আমাদেরকে যথাযথ রাষ্ট্র পুনর্গঠনের সময় না দিয়ে গত 16 বছরের ব্যর্থতার দায়ভার আমাদের উপরে চাপিয়ে দিয়ে আপনারা এক ধরনের আমাদেরকে ব্ল্যাকমেল করেন, তাহলে আমরা মনে করব আপনারা রাষ্ট্র পুনর্গঠনে আমাদেরকে সহায়তা না করে বরং আপনারা ষড়যন্ত্র করছেন। যারা এই উপাসনালয়ে হামলা করে বা আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদের ঘরে যারা হাউস হোল্ড আক্রান্ত করে, আমরা এদেরকে ক্রিমিনাল মনে করি এবং দিস ক্রিমিনাল উইল বি পানিশড বাই দ্য এক্সিস্টিং ল। এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা হবে কিনা তা আন্তঃশিক্ষা বোর্ড ঠিক করবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। সচিবালয়ে শিক্ষার্থীদের আন্দোলন এবং এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিলের বিষয়টিকে অনভিপ্রেত বলে মন্তব্য করে এ বিষয়ে আরও যৌক্তিক চিন্তাভাবনার অবকাশ ছিল বলেও জানান তিনি। এদিকে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে এখন উপাচার্য না থাকায় শিক্ষা কার্যক্রম চালু করা ঠিক হবে না বলেও মনে করেন শিক্ষা উপদেষ্টা। সোমবার শিক্ষা বোর্ডের সামনে অবস্থান এবং মঙ্গলবার সচিবালয়ে ঢুকে হাজারো শিক্ষার্থীর আন্দোলনের মুখে এইচএসসির স্থগিত থাকা পরীক্ষা বাতিল ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে তার ভিত্তিতেই ফল প্রকাশের দাবিতে কিছু পরীক্ষার্থীর আন্দোলনের মুখে মঙ্গলবার বিকেলে সচিবালয়ে এ ঘোষণা দেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। রুটিন ঘোষণা করেছিলাম অবশিষ্ট পরীক্ষার জন্য, সেই পরীক্ষাগুলো আমরা বাতিল করছি। এই সিদ্ধান্তের একদিন পরে বুধবার এইচএসসি পরীক্ষা সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। এ সময় তিনি স্থগিত পরীক্ষা বাতিলের আন্দোলনকে অনভিপ্রেত মন্তব্য করে বলেন, এ বিষয়ে আরও চিন্তাভাবনার সুযোগ ছিল। সচিবালয় এটা অরক্ষিত হয়ে পড়েছিল, যে ঘটনাগুলো ঘটেছে সেটা অনভিপ্রেত। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয় বাকি পরীক্ষাগুলো বাতিল করার সিদ্ধান্ত দিয়েছেন। কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন করব যে তারা যেন এই শিক্ষার্থীদের সকল বিষয়ে মূল্যায়নপত্রটা তাদেরকে দেওয়া হয়। আগের মতোই 1 জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়ার চেষ্টা করা হবে বলে প্রশ্নের জবাবে জানান শিক্ষা উপদেষ্টা। জানুয়ারি মাসে সব বই পাঠ্যপুস্তক ছাত্রদের হাতে পৌঁছে দিতে হয় এমন পদ্ধতিতে ছাপানোর ব্যবস্থা করব। দেখতে অন্তত দৃষ্টিনন্দন হবে। দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই জানিয়ে নতুন করে নিয়োগ না হওয়া পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু করা ঠিক হবে না বলেও মনে করেন তিনি। এগুলো সম্পূর্ণ অভিভাবকহীন, এগুলোকে চালুইত করা যাবে না অন্তত ভিসি উপাচার্য নিয়োগ না করে। বেসরকারি কলেজ এবং বেসরকারি এই যে মাধ্যমিক স্কুলগুলো যেই পরিচালনা বোর্ড ছিল, তো বহু বছরের পুঞ্জীভূত অনিয়ম। কিন্তু এটাও আমরা চাই না যে ছদ দখলের মতো রাজনৈতিকভাবে গঠিত বোর্ড চলে গেল আবার আরেকটা একে দখল করে নিল। দলীয় ভিত্তিতে নয়, এবার যোগ্যতার ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়ের অভিভাবক নির্বাচিত করা হবে বলেও জানান শিক্ষা উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ছাত্র আন্দোলনে গুলি ও হামলার অভিযোগে এবার সিলেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 87 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ফতুল্লা থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শামীম ওসমানের বিরুদ্ধে আরও 2টি মামলা হয়েছে। বুধবার দুপুরে দ্রুত সিলেটের বিচার আদালতে মামলা করেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ। অভিযোগ করা হয়, গত 4 আগস্ট বন্দরবাজার এলাকায় ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশ, আওয়ামী লীগ, তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গুলি ও হামলা করে। মামলায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা, শেখ রেহানা ও ওবায়দুল কাদেরকে আসামি করা হয়। এছাড়া 500 থেকে 600 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
ভোজ্য তেল, চিনি, আলুর দাম বেঁধে দিয়ে এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, শেখ হাসিনা সরকারের আমলে সিন্ডিকেট গড়ে তুলে বাজারে বাড়ানো হয়েছে নিত্যপণ্যের দাম। বুধবার দুপুরে রাজধানীর ইস্কাটনে বাংলাদেশের প্রতিযোগিতা কমিশনের সভাকক্ষে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই অভিযোগ করেন শিক্ষার্থীরা। জনবলের অভাবেই বাজার সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না বলে জানায় প্রতিযোগিতা কমিশন। বাজারে যখন পণ্য মূল্যে অসহায় ভোক্তারা, তখন বুধবার দুপুরে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সভাকক্ষে বিভিন্ন কোম্পানির প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংক, শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিনিয়ামিন মোল্লা সহ শিক্ষার্থীরা। এ সময় এনবিআর, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধভাবে ব্যবসায়ীদের সুযোগ দেওয়ার অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। টাকা ছাপিয়ে সরকারকে প্রায় ৪১,০০০ কোটি টাকা ঋণ দেওয়ার অভিযোগ তোলা হয় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে। তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন, কিন্তু আপনার প্রতিষ্ঠান এই শাস্তির লক্ষ্যে কোনো কাজ করেছে কি? উপর মহলের চাপে তারা সঠিক সিদ্ধান্ত দিতে পারেনি। তারা কিন্তু সাথে সাথে রাস্তায় বলতে বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণে নেমে গিয়েছিল। ঊর্ধ্বতন কর্মকর্তাদের অফিস রুমে গিয়ে তাদেরকে বলতে চেয়েছে যে আপনারা পদত্যাগ করুন। একই সঙ্গে উঠে আসে সিন্ডিকেট করে বাজারে পণ্যের দাম বাড়ানোর নানা অভিযোগ। ভোগ্যপণ্যের বাজারে স্বস্তি ফেরাতে দ্রুত সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এই বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থাটাকে, যে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর এতদিন জিম্মি করে রেখেছিল, আমরা চাই যে তারা জনবান্ধব হয়ে কাজ করুক, জনগণের জন্য কাজ করুক। আমরা কোনো অ্যাসোসিয়েশনের মেম্বার না, আমরা ওই অ্যাসোসিয়েশনের যেহেতু আমরা মেম্বার না, সেহেতু বাণিজ্য মন্ত্রণালয় থেকে যখন প্রাইসিং ডিক্লেয়ার করবে তখন আমরা সেই প্রাইসটা জানতে পারি এবং সেটা অনুযায়ী আমরা কার্যকলাপ চালাতে পারি। আমরা ডলারটা কিনছি হলো আপনার কত দাম দিয়ে, ১০০ কোটি টাকা, এটা একটা ব্যাপার আছে। ২ নম্বর হলো পার কেজি চিনিতে ইন্ডিয়া ট্যাক্স দেয় হলো ৩ টাকা ৭২ পয়সা, আর আমি ট্যাক্স দিই ৪২ টাকা। এ সময় পণ্যের দাম নির্ধারণের ক্ষেত্রে বহুমুখী বাজার বাস্তবতা তুলে ধরেন ব্যবসায়ীরা। এপিসি এর সভাপতি ছিলেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন, যারা নমিনেটেড বাই সেই গভর্নমেন্ট বা সরকার, সেই বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে দেওয়া হতো। তারা ব্যবসায়ীদের জন্য যেই লিগ্যাল কথা সেটা না বলে ম্যাক্সিমাম টাওয়ারলি সরকারের পক্ষে কথা বলছে। বাজার নিয়ন্ত্রণে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা হলে সংস্থাটির চেয়ারপারসন বলেন, কর্মকর্তা ও সক্ষমতার অভাবে সিন্ডিকেট দমনে হিমশিম খেতে হচ্ছে তাদের। আমার সক্ষমতার অভাব আছে, এটা আমি 14 তারিখে ওনাদেরকে বলেছি, তাদের হেল্প চেয়েছি টু ইনক্রিজ মাই ম্যান পাওয়ার। আমার এটা দরকার। বাজারে অসঙ্গতি দূর করতে ভোক্তার সচেতনতা আর সবার সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই বলে মতামত দেন আলোচকরা। এরপরও ওদের সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অবশেষে ভেঙে দেওয়া হচ্ছে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ। বুধবার এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ইসলামী ব্যাংকের জন্য নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হবে বলেও জানান গভর্নর। দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই অস্থিরতা শুরু হয় ইসলামী ব্যাংকে। এসালমের দখল থেকে মুক্তি পেতে আন্দোলনে নামেন ব্যাংকটির পুরনো কর্মকর্তারা। এমন প্রেক্ষাপটে ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পরিষদ ভেঙে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলন করেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। জানান, ইসলামী ব্যাংকের জন্য গঠন করা হবে নতুন পরিচালনা পরিষদ। একে একে সব দুর্বল ব্যাংকের পরিষদ ভেঙে দেওয়া হবে বলেও জানান তিনি। যে ভগ্নাদশা আছে সেটাকেই উদ্ধার করতে হবে। এখান থেকে আমরা অবশ্যই ১০০ টাকা পাবো না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেটুকু পাওয়া যায় সেটুকুই চেষ্টা করতে হবে। পরিষদ ভেঙে দেওয়া ব্যাংকগুলো কারা চালাবেন এমন প্রশ্নে গভর্নর জানান, সরকার কোনো ব্যাংকের দায়িত্ব নেবে না। আপাতত কার্যক্রম চলবে স্বতন্ত্র পরিচালক দিয়ে। যদি কারো 2%-এর উপর শেয়ার থাকে, তার একটা বোর্ডে বসার একটা অধিকার জন্মায়, তাহলে আমরা তাকে দিতে পারি। যদি কারো 2%-এর উপর না থাকে, তাহলে আমরা কাউকে দিতে পারবো না। ঢোকার উপযুক্ত এবং সে 2% শেয়ার আছে, তাহলে সে স্পন্সর শেয়ার হোল্ডার হিসেবে বোর্ডে যেতে পারবে। বেনামি ঋণ ও অর্থ পাচার ঠেকাতে গেল সোমবার এসালম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা 6 ব্যাংকের ঋণ বিতরণ ও এলসি খোলা স্থগিত রাখার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। 2017 সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এসালম। অভিযোগ আছে, এরপর থেকে নামে বেনামে অন্তত 50,000 কোটি টাকা বের করে নেয় চট্টগ্রাম ভিত্তিক এই গোষ্ঠী। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর খুলনা বিশ্ববিদ্যালয়ে পদত্যাগ করেছেন উপাচার্য সহ 70 জন শিক্ষক।
যাদের অনেকেই বিভিন্ন দফতরের দায়িত্বে ছিলেন। উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রার না থাকায় স্থবির হয়ে পড়েছে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। অচল অবস্থার নিরসনে শিগগিরই উপাচার্য নিয়োগের দাবি শিক্ষক শিক্ষার্থীদের। নেমুল হোসেন কোচির তোলা ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। শিক্ষার্থীদের আপত্তি সত্ত্বেও গত মঙ্গলবার পদত্যাগ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাহমুদ হোসেন। তার সঙ্গে আরও পদত্যাগ করেন উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার সহ বিভিন্ন পদে থাকা ৭০ জন শিক্ষক। এ কারণে বর্তমানে অভিভাবক শূন্য হয়ে পড়েছে ক্যাম্পাস। এদিকে 18 আগস্ট বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হলেও ক্লাস শুরু হবে আগামী 25 আগস্ট থেকে। শিক্ষা কার্যক্রম শুরু হলে একাডেমিক ও দাপ্তরিক বিভিন্ন কাজে একসঙ্গে সব কর্মকর্তার পদত্যাগে প্রভাব পড়তে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আর আন্দোলন শেষ করে এবার নিজেদের ক্লাসে ফিরতে চায় শিক্ষার্থীরা। দ্রুত বিশ্ববিদ্যালয়ে প্রশাসন নিয়োগ করে ছাত্র রাজনীতি নিষিদ্ধের মতো শিক্ষক রাজনীতিও বন্ধ করার দাবি তাদের। বড় অংশ পদত্যাগ করছে, কিন্তু আমার মনে হয় না এর কোনো ইম্প্যাক্ট আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়বে। খুলনা ইউনিভার্সিটি খুব দ্রুতই এই সংখ্যা কাটিয়ে উঠবে এবং শিক্ষা কার্যক্রম খুব দ্রুত এগিয়ে যাবে। আশা রাখছি যে 25 তারিখের ভিতরে খুলনা ইউনিভার্সিটিতে ক্লাস শুরু হবে এবং সকল স্টুডেন্ট তাদের আবার রেগুলার কার্যক্রমের ভিতরে চলে আসবে। কোনো প্রশাসনিক বডি নাই, আমরা দ্রুত এই নিয়ে কাজ করছি যাতে একটা এস্টাবলিশ প্রশাসনিক বডি আমাদের সামনে আসে। তাদের কাছে আমাদের দাবি দেওয়া পেশ করবে এবং পরবর্তীতে যা করণীয় সেগুলো আমরা পদক্ষেপ নিব। আর শীঘ্রই শ্রেণীকক্ষে ফেরার প্রত্যাশা শিক্ষকদেরও। দ্রুত প্রশাসক নিয়োগ হয়, ভাইস চ্যান্সেলর একজন, তাহলে উনি কিছু জায়গায় রিফর্ম করলে এটা আমরা দ্রুতই ক্লাসে ফিরতে পারবো। খুলনা বিশ্ববিদ্যালয়ের 8টি অনুষদ ও 29টি বিভাগে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 7,500। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। চক্ষু হাসপাতালের নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগ উঠেছে ঝিনাইদহের সদ্য সাবেক জেলা প্রশাসকের বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরাই। তাদের দাবি, নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে সরঞ্জাম কেনাকাটা, নির্মাণ ও সংস্কার কাজেও জড়িত ছিলেন জেলা প্রশাসক। সজিবুল ইসলামের ছবিতে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। প্রয়োজনের অতিরিক্ত জনবল নিয়োগে বাণিজ্য, কেনাকাটা, নির্মাণ আর সংস্কারে অনিয়ম। প্রতিবাদ করলে দেয়া হয় হুমকি, করা হয় বহিষ্কার। অনিয়ম যেন নিয়মে পরিণত হয়েছে ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রে। হাসপাতালটিতে নার্স, চিকিৎসক ও প্রকৌশলী সহ বিভিন্ন পদে 22 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু নিয়ম নীতির তোয়াক্কা না করে রাতের আধারে ঘুষের বিনিময়ে নিয়োগ দেয়া হয় 35 জনকে। হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ, তৎকালীন জেলা প্রশাসক এস.এম. রফিকুল ইসলাম আর হিসাবরক্ষক থেকে সম্প্রতি সহকারী পরিচালক পদে পদোন্নতি পাওয়া মিলন হোসেন এসব অনিয়মের মূল হোতা। অভিযোগ, লাখ লাখ টাকার বিনিময়ে দেয়া হয়েছে বাড়তি জনবল নিয়োগ আর নামমাত্র টেন্ডার দেখিয়ে করা হয়েছে শেড তৈরি। এমনকি জেলা প্রশাসনের এক কর্মকর্তাকে পরিচালক পদে নিয়োগ দিয়ে মাসিক সম্মানী নিচ্ছেন 30,000 টাকা, অথচ তিনি হাসপাতালে আসেন না। এদিকে হঠাৎ করে 50 টাকার টিকিট করা হয়েছে 100 টাকা আর পরীক্ষা নিরীক্ষার মূল্য বাড়ানো হয়েছে শতকরা 20 ভাগ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। এসব অনিয়ম দুর্নীতির প্রতিবাদ সহ 11 দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করেছে কর্মকর্তা কর্মচারীরা। খেটে খাওয়া মানুষের জন্য এখানে এসে যে ব্যয়ভার বহন করা, এটা তাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। টাকা খাইয়ে নতুন কয়টা স্টাফ ঢুকিয়ে টিকিটের দাম না বাড়ালে তো বেতন দেওয়া যাচ্ছে না। নীতি বিরোধী একটা কাজ ধরে ফেলছি বিধায় আমাকে বরখাস্ত করে রাখছিল। ইচ্ছা মতো পছন্দের লোককে উনি পদোন্নতি দিয়েছেন। নভেম্বরে যে নিয়োগ করেছে আর যে 2000 সাল থেকে ছিল তার বেতন এখন সমান। বিভিন্ন দুর্নীতির অভিযোগে ছাত্রদের আন্দোলনের মুখে কর্মস্থল ছেড়েছেন জেলা প্রশাসক আর অসুস্থতার অজুহাতে হাসপাতালে আসেন না অভিযুক্ত সহকারী পরিচালক মিলন হোসেন। তবে সাধারণ সম্পাদক বলছেন, অনিয়ম দুর্নীতি হলেও কিছুই করার ছিল না তার। ভবিষ্যতে যাতে এই হাসপাতালটা ভালোভাবে চলে সেই ব্যবস্থা আমি এখন থেকে প্ল্যান করছি। দুর্নীতির কথা উঠছে, এটা একেবারে দুর্নীতিমুক্ত করার আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। সমাজসেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন এই হাসপাতালে প্রতিদিন গড়ে 250 থেকে 300 রোগী চিকিৎসা সেবা নেন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। একদিকে দালালের দৌরাত্ম্য, অন্যদিকে সরঞ্জাম, লোকবল ও চিকিৎসক সংকট, এমন চিত্র খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের। বিশেষ করে চিকিৎসা সরঞ্জাম যা আছে সেগুলোর অর্ধেকই অকেজো। দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের। আব্দুল হালিমের ছবিতে বেল্লাল হোসেন সজলের রিপোর্ট।
দক্ষিণ পশ্চিমাঞ্চলে সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন বিভাগের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার মানুষ সেবা নিতে আসেন এখানে। তবে যাত্রা শুরুর 3 যুগ পার হলেও এখনো খুঁড়িয়ে চলছে হাসপাতালটি। অভিযোগ উঠেছে দালালের দৌরত্ব, সরঞ্জাম, লোকবল, চিকিৎসক সংকট সহ নানা সমস্যায় জর্জরিত হাসপাতালটি। 2019 সালে 500 শয্যায় উন্নীত হলেও অবকাঠামো ও চিকিৎসক ব্যতীত বাড়ানো হয়নি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর সংখ্যা। চিকিৎসা সরঞ্জাম যা আছে তার অর্ধেকই অকেজো। এ কারণে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। সিরিয়ালে দেখতে দেখতে দুপুর 2টা পর্যন্ত, তারপর যদি আমরা না পারি চলে যান, আবার কালকে আসবেন। এটা আমাদের একটা সমস্যা না। ডাক্তারের একটা কাগজ নিয়ে আসছি 10টা বাজে, বলে কি এখন নিয়ে যাবে না, আজকে হবে না, কালকে আসেন। পরীক্ষা কোন সময় করো, এখন পর্যন্ত না খান গাবে, মাথা ঘুরে পড়ে যায়, গা কাঁপে। এইখান থেকে আমি যদি মাথা সিটি স্ক্যান না করাইতে পারি তাহলে আমি মনে করেন যে বাইরে তো করাইতে পারবো না। অনেক চাপ থাকে আমার, আমি এত রোগী কি করে করব, আমার মেশিন নেই। আর বারবার তাগাদা দিয়েও ফলাফল না পাওয়ায় অসহায় খোদ হাসপাতাল কর্তৃপক্ষ। জনবল কম থাকার কারণে আমরা তার সেই সেবাটা দিতে পারতেছি না। আমাদের মেশিন বিভিন্ন সময় এটা নষ্ট হচ্ছে। অবস্থা আরও শোচনীয় হবে, কারণ আমি তাদেরকে বলে দিছি, কারণ তাদেরকে তো আমি চাপ দিয়ে বেশি কাজ করাতে পারবো না। বাইরে এখন যদি রুগী থাকে আমাদের কিছু করার নেই, আমরা এখানে অসহায়। উপর থেকে জনবল না দেয়, টেকনোলজি যদি না দেয়, তাহলে আমাদের এই শোচনীয় অবস্থা আরও বাড়বে। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে 500 শয্যার এ হাসপাতালে দৈনিক ভর্তি থেকে চিকিৎসা নেন গড়ে 1200 রোগী, আর বহির্বিভাগে স্বাস্থ্যসেবা নেন দৈনিক 2000 রোগী। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। প্রশিক্ষণার্থীদের জিম্মি করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের যশোর কার্যালয়ের সুপারিনটেন্ডেন্টের বিরুদ্ধে। শিক্ষকদের দাবি, প্রাতিষ্ঠানিক পোশাক থেকে শুরু করে নানা খাত থেকে অর্থ পাগিয়েছেন সুপারিনটেন্ডেন্ট। অভিযোগের বিষয়ে সুপারিনটেন্ডেন্ট কথা না বললেও তদন্তে কমিটি গঠনের কথা জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। আবুল কালাম আজিদের ছবি ও জুয়েল মেধার তথ্য নিয়ে রিপোর্ট। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের পেশাগত মান উন্নয়নে কাজ করে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট পিটিআই। যশোর পিটিআইয়ে চলমান রয়েছে 10 মাসের প্রশিক্ষণ কোর্স। এজন্য প্রশিক্ষণার্থীরা মাসে 3000 টাকা করে ভাতা পান। কিন্তু প্রশিক্ষণার্থীদের পুঁজি করে সীমাহীন অনিয়ম দুর্নীতি চালিয়ে যাচ্ছেন সুপারিনটেন্ডেন্ট আতিয়ার রহমান। প্রশিক্ষণার্থীদের অভিযোগ, পিটিআইতে যোগদানের পরই সুপারিনটেন্ডেন্টের খপ্পরে পড়তে হয়। তার নির্ধারিত দোকান থেকে সংগ্রহ করতে হয় প্রাতিষ্ঠানিক পোশাকের জন্য বরাদ্দ 2000 টাকা হলেও দিতে হয় 5000 টাকা। পাশাপাশি সংস্থাপন চার্জ এবং এজি অফিস ম্যানেজের নামে 700 টাকা করে কেটে নেওয়া হয়। এছাড়া নানাভাবে হতে হয় মানসিক হেনস্থার শিকার। আগের ব্যাচগুলোতেও অনেক দুর্নীতি হয়েছে এবং তাদের টাকাটাও এখনো তারা পায়। সংস্থাপন ফির নামে একটি অনির্দিষ্ট অ্যামাউন্ট বা অতিরিক্ত অ্যামাউন্টের টাকা কেটে নেওয়া হয়। শিক্ষকরা যদি দুর্নীতির সাথে যুক্ত থাকে তাহলে সমাজ নির্মাণ করা আসলেই সম্ভব নয়। বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি না হোক, আমাদের শিক্ষা সেক্টরটা পিছিয়ে আছে। অভিযোগের বিষয়ে সুপারিনটেন্ডেন্ট কথা না বললেও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দাবি, অভিযোগ তদন্তে গঠন করা হয়েছে কমিটি। উপপরিচালক মহোদয় আসেন এবং তাদের সঙ্গে কথা বলেন। তাদের অনেক অভিযোগ ছিল। অভিযোগগুলো শোনার পর তাদের প্রথম দাবি ছিল তার অপসারণ। তো তারা 1 সপ্তাহ সময় দিয়েছেন যাতে করে তার অপসারণ হয়। তো তার প্রেক্ষিতে 2 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়। তদন্ত পর প্রয়োজন ব্যবস্থার জন্য আমাদের সচিব মহোদয় এবং মহাপরিচালক মহোদয় ব্যবস্থা গ্রহণ করবেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে প্রতি কোর্সে 150 জন শিক্ষক গ্রহণ করেন প্রশিক্ষণ। সময় সংবাদ, যশোর। দেশের বাইরের খবর। কলকাতায় হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে 9-13 দিনের মতো বিক্ষোভে উত্তাল ভারত। নারী চিকিৎসকের সুরক্ষায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত দিয়েছেন সুপ্রিম কোর্ট। অন্যদিকে মমতা প্রশাসনের উপর চাপ বাড়াতে লাগাতার কর্মসূচি দিচ্ছে রাজনৈতিক দলগুলো। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। সল্টলেকের সিবিআই দপ্তরের সামনে থেকে এই মিছিলে ছিলেন কয়েক হাজার চিকিৎসক। টানা 13 দিনের মতো এদিনও তারা চিকিৎসা পরিষেবা থেকে বিরত হয়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন। মিছিলের গন্তব্য মমতা প্রশাসনের স্বাস্থ্য দপ্তর। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নারী সুরক্ষায় জাতীয় টাস্কফোর্স গঠনের রায় নিয়েও ছিল মিশ্র প্রতিক্রিয়া।
সেন্ট্রাল ফোর্স দিয়ে এই জিনিস আটকানো যাবে না। গোটা নিরাপত্তা ব্যবস্থাটাকে ঢেলে সাজানো উচিত। উই ওয়ান্ট জাস্টিস, নট ডিলেড জাস্টিস, উই ওয়ান্ট ইমিডিয়েট জাস্টিস। আন্দোলনে নিজেদের অবস্থান ধরে রাখতে মরিয়া তৃণমূল বিরোধী বাম, বিজেপি ও কংগ্রেস। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও নারী চিকিৎসকের ধর্ষক ও খুনিকে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজপথে রয়েছে। এমন পরিস্থিতিতে মমতা প্রশাসন বেশ চাপের মুখেই পড়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। অনেকে বলছেন 2011 সাল থেকে ক্ষমতায় থাকা দলটি এত বড় নাগরিক আন্দোলনের মুখোমুখি হয়নি। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। বোর্ড সভাপতির পর পরিবর্তন আসতে যাচ্ছে টাইগার টিম ম্যানেজমেন্টেও। জাতীয় দলে চন্দ্রিকা হাথুরু সিংহের কোনো ভবিষ্যৎ দেখছেন না নতুন বোর্ড প্রধান। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মেয়াদ থাকলেও বিসিবি তার আগেই খুঁজতে চাইছে বিকল্প। যদিও চন্দ্রিকার সঙ্গে বোর্ডের চুক্তি এবং বিকল্প না পাওয়া গেলে আপাতত থেকে যেতে পারেন এই লঙ্কান। মাঠে ক্রিকেটার হিসেবে না হলে অন্তত বোর্ডে তামিমের অভিজ্ঞতা কাজে লাগাতে চান ফারুক। জাতীয় দলে সাকিবের ভবিষ্যৎ কি হবে সে বিষয়েও সিদ্ধান্ত নিতে চান নতুন বোর্ড সভাপতি। হাথুরু সিংহের সঙ্গে মতের অমিলে বিসিবি ছেড়েছিলেন ফারুক আহমেদ। সাবেক প্রধান নির্বাচক বোর্ডের প্রত্যাবর্তন ঘটালেন বোর্ড প্রধান হিসেবে। জাতীয় দলে এখন এই লঙ্কানের ভবিষ্যৎ কি? 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মেয়াদ হাথুরুর। এর আগে তাকে বরখাস্ত করলে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে প্রায় 2 কোটি টাকা। আর্থিক বিষয়টি তো আছেই, পাশাপাশি আইসিসির মেগা ইভেন্টের মাত্র 6 মাস আগে বিকল্প কোচ খুঁজে পাওয়া যাবে কিনা সে প্রশ্নও থাকছে। আপাতত নতুন বোর্ড তাই হাঁটতে চায় ধীরে চলনীতিতে। চন্দ্রিকা হাথুরু সিং এর ব্যাপারে আমি এক্স্যাক্টলি আসলে কন্ট্রাক্টটা জানি না। আমি কিন্তু আগের স্ট্যান্ডেই আছি যে আমার মনে হয় যে যেটা আমি বলেছি ওইটা আমি কিন্তু বের হয়ে যায় না। বাট এখন যেমন আমার অফিসিয়ালি কিছু জিনিস দেখতে হবে যে মানে কেমনে কী করা দরকার, তার চেয়ে বেটার কাউকে পাইলাম কিনা, বা তার কাছাকাছি কারো ছোটো কাউকে পেলাম না যে আমাদের জন্য বেটার সার্ভিস করতে পারবে, এটা দেখবো, তারপর কথা বলবো। হাথুরুর মতন ভবিষ্যৎ অনিশ্চিত সাকিব আল হাসানেরও। সাবেক অধিনায়কের দেশে ফেরাটাও অনিশ্চিত। পাকিস্তানে চলমান সিরিজে মাঠে নামতে পারলেও হোম সিরিজগুলোতে এই অলরাউন্ডারকে নিয়ে কি সিদ্ধান্ত নেবে সে আলোচনাও চলছে নীতি নির্ধারণী মহলে। বোর্ডের সাথে আলোচনা করব যে সাকিব এখন যে স্টেটে আছে সেই স্টেটে কি সে কি ক্যান হি কন্টিনিউ। অবশ্যই ডিপেন্ড করে যে আপনার এই যে 2টি টেস্ট ম্যাচেস আছে তারপরে কি হবে, তখন এটা বোর্ডের একটা পলিসি ম্যাটার হবে। এটা সাকিবের সর্বনাশে পৌষ মাস তামিম ইকবালের। সব ঠিকঠাক থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাবর্তন ঘটবে সাবেক অধিনায়কের। তবে ফিটনেস কিংবা পারফরমেন্সের পরীক্ষায় উতরাতে না পারলে তামিমের অভিজ্ঞতাকে বোর্ডে কাজে লাগাতে চান ফারুক আহমেদ। আমি দেখতে চাই 2 বছর আরো ক্রিকেট খেলুক, আমি চাই আর কি। অ্যান্ড কি ফরম্যাটে খেলবে, আই থিঙ্ক 50 ওভার্স ইজ বেস্ট, বিকজ লঙ্গার ভার্সন সবচেয়ে ভালো হতো এক্সপিরিয়েন্স সহ, কিন্তু লঙ্গার ভার্সনে হয়তো বা যেই এক্সর্শন বা যেই কষ্টটা এটা হয়তো ওর বডি নিতে পারবে কিনা আমি জানি না, সেটা তামিমই বলতে পারবে। বাট যেটাই ও করে খুব ভালো হয় যদি ও খেলতে পারে, আর যদি খেলতে না পারে ও যদি বোর্ডে আসে তাইলে আমি খুব খুশি হব। নতুন বোর্ডে নতুন নীতি আসতে যাচ্ছে ক্রিকেটারদের জন্য। আন্তর্জাতিক সিরিজের পাশাপাশি ঘরোয়া টুর্নামেন্ট চলাকালীন মাঠের বাইরের এন্ডোর্সমেন্টে কাজ করতে পারবেন না ক্রিকেটাররা। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশে আসতে রাজি নয় ভুটান জাতীয় ফুটবল দল। তাই অ্যাওয়ে ম্যাচ খেলতে ভুটান যাবে লাল সবুজরা। ফিফা ফ্রেন্ডলি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী 5 ও 8 সেপ্টেম্বর। এছাড়া শেখ রাসেলের পর ঘরোয়া ফুটবল লিগ থেকে নাম সরিয়ে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এদিকে শারীরিকভাবে অসুস্থ হলেও আসন্ন বাফুফে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন কাজী সালাউদ্দিন। কথা ছিল হোম ম্যাচ হওয়ার, তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে আসতে রাজি নয় ভুটান। তাই বাধ্য হয়ে বিকল্প পথে হাঁটতে হলো বাফুফেকে। এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে ভালো অবস্থান সঙ্গে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার জন্য ঘরের মাঠে সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথমে সম্মতি মিলেছিল ভুটান থেকে, তবে নিরাপত্তা ইস্যু নিয়েই বাধে বিপত্তি। ভুটান ফুটবল ফেডারেশনের তাদের পারমিশন, বাংলাদেশে আসা, নিরাপত্তা সব কিছু চিন্তা করে আসলে তারা অফার করেছে যে এটা ভুটানে হলে তাদের জন্য ভালো হয়। আগামী সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে 5 এবং 8 তারিখ আমরা ভুটানের সাথে ভুটানে গিয়ে 2টি ম্যাচ খেলব।
জাতীয় দলের খেলা চূড়ান্ত হলেও অনিশ্চিত দেশের ঘরোয়া ফুটবল। শেখ রাসেলের পর এবার এ মৌসুমে সব ধরনের ফুটবল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তাই বিশেষ বিবেচনায় বিপিএল এ যুক্ত করা হয়েছে আরেক ক্লাবকে। লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে আমরা জানতে পেরেছি তারা এই সিজনে অংশগ্রহণ করছে না। গভর্নমেন্ট থেকে যে সহযোগিতা, আমাদের সহযোগিতা সবগুলোই বাড়িয়ে দিয়েছিলাম। ক্লাবটা স্পন্সর জোগাড় করতে পারেনি। আমাদের এফআইবি কমিটি প্লাস হচ্ছে এশিয়ান ফুটবল কনফেডারেশন যারা ক্লাব লাইসেন্সিং প্রদান করে, আমরা রিকোয়েস্ট করে ব্রাদার্স ইউনিয়নকে এই সিজনে অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দিয়েছি। এদিকে ঘনিয়ে আসছে বাফুফের নির্বাচন। চারদিক থেকে কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবি আসলেও উল্টো আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন দীর্ঘদিন দেশের ফুটবলের চেয়ার আঁকড়ে থাকা সাবেক এই ফুটবলার। শারীরিকভাবে অসুস্থ থাকলেও নির্বাচনের জন্য ঠিকই প্রস্তুত সালাউদ্দিন। মাহফুজা আক্তার কিরণও অংশ নেবেন নির্বাচনে। শারীরিক খবর নিলাম, আপনারা নিশ্চয়ই জানেন একটা ওনার মেজর অপারেশন হয়ে গেছে 2-3 মাস আগে। উনি ম্যাক্সিমাম সময় একটু বেড রেস্টে থাকার চেষ্টা করেন। নির্বাচন করার জন্য হ্যাঁ, তো তার ফিজিক্যাল ফিটনেস আছে, সে একজন স্বাভাবিক মানুষ, স্বাভাবিকভাবেই তো সব কিছু পরিচালনা করতেছে। জাকির ভাইয়ের সাথে কথা হয়েছে, আমাদের বিএফএফের এক্সিকিউটিভ, উনি বলেছে হ্যাঁ আমি নির্বাচন করব। শাহিন ভাইয়ের সাথে সে নির্বাচন করবে, হিলটন ভাই নির্বাচন করবে, বাবু ভাই নির্বাচন করবে, এরা তো সবাই মোটামুটি নির্বাচন করবে। আগামী 26 অক্টোবর হওয়ার কথা রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। পাচার হওয়া টাকা দেশে ফেরাতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে জাপানের সহযোগিতা কামনা। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।